পরিবার থেকে উঠে আসা ত্যাগী রাজনীতি করেছেন বাউফলে, সবাই জানে, জায়েদ ভাইয়ের এক নামে সবাই চিনে। সেই জায়গা থেকে এরকম একটা দল ছেড়ে কেন জামাতে যোগদান করলেন? এটা আরো নির্বাচন আগে আপনি যেরকম ছিলেন, আপনি সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে এখন দেখি না। আমাকে চোখে সে মাসুদকে আমি ডক্টর শফিকুলকে দেখতে পাইতেছি না। আপনি সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাউফলের কথা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমাদের নিয়মিত অনুষ্ঠান সাপ্তাহিক বাউফল টক শোতে আজকে আমাদের 7ম পর্ব। আজকে আমাদের পরের বিশেষ অতিথি বাউফল বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম শাহজাদা মিয়ার সুযোগ্য সন্তান কাজী জায়েদ মাহমুদ। তিনি বাউফলে বিএনপির রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা লোক। আমরা তার কাছ থেকে জানবো বাউফলের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এবং তার ব্যক্তিগত রাজনীতি নিয়ে আমাদের সাথে আলোচনা করবেন তিনি। চলুন আর দেরি না করে আমাদের অতিথির কাছে চলে যাই। জায়েদ ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছে। আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। আমরা বাউফলে সর্বপ্রথম এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। আসলে এখানে এসে আপনার অনুভূতির কথা যদি একটু জানাতেন। ধন্যবাদ মোহাম্মদ সোহেল গাজী। আসলে এটাও একটা আমার স্বপ্নের ভিতরে, একটা মানুষের কিছু স্বপ্ন থাকে যে বাউফলে এরকম একটা কিছু হবে, বাউফল একটা শিক্ষিত জনপদ। এটা আমি ছিলাম, আশা করছিলাম যে এরকম আসুক। আর আজকে সেদিনটা স্বপ্নটা বাস্তবে একটা পূরণ হয়েছে। মানুষের জীবনে কিছু থাকে যে মানুষ কথা বলার অন্তত একটা প্ল্যাটফর্ম থাকা দরকার। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেহেতু ধন্যবাদ। রাজনীতি ব্যক্তি, আজকে আমার এই টক শোতে আমরা জানেন যে ভিতরের প্রশ্ন আমরা বের করে আনি, মানুষের তথ্য, অজানা তথ্য আমরা আমাদের দর্শককে জানাই। আপনি যেহেতু রাজনীতি পরিবার থেকে উঠে আসা, আমরা রাজনীতি বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাবো। প্রথমেই যে প্রশ্নটি আপনার কাছে থাকবে, রাজনীতিতে নাম লেখালেন মানে কেন? ধন্যবাদ। আসলে রাজনীতিটা আমার বাবা সে ছাত্র জীবন থেকে রাজনীতি করতো। আমার মাও, সেও আপনারা জানেন না হয়তো, যে আমার মা এবং আমার নামার ফ্যামিলি, তারাও জেলায় তাদের বাসা, তারাও, আমার মা ভিপিও ছিলেন মহিলা কলেজের। আমার বিশেষ করে আমার মা বাবা সবাই রাজনীতির ফ্যামিলি। আর ছোট সময় আমি আমার বাবার ছোট ছেলে হিসাবে বাউফলে থাকার এবং তার কাছে যাওয়ার সুযোগ হয়েছে। সেই থেকে আর কি এই রাজনীতিতে আসিয়েছি, মানে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে রাজনীতি করবো। ইচ্ছা ছিল না, ইচ্ছে ছিল বড় আর্মি অফিসার হওয়া, এরকম একটা ছিল। রাজনীতি আসার ইচ্ছা ছিল না, কিন্তু পরিস্থিতি আসতে বাধ্য হয়েছে। তো রাজনীতি এসে কেমন লাগছে আপনার? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ আসলে রাজনীতি প্রতিটা ক্রিয়ার একটা বিপদ প্রতিক্রিয়া আছে। আপনি ভালোটা যেরকম আছে, মন্দও আছে প্রতিটা জিনিসের। আমরা জানি আপনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সেই সময়ে জড়িত থাকার নেতা কর্মীদের সাথে আপনার মহাব্বতটা কেমন ছিল? বিশেষ করে আমার বাবা তো বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন। তার আগে জাগদল ছিল, জাগদলের যে সভাপতি ছিলেন উনি ছিলেন আমার চাচা মরুম সাদান মিয়া, আপনার কালাইবাড়ি মেনব। তো তারপরে আমার চৈত কাকা ছিলেন। তাদের থেকেই হাতে ধরে আমি রাজনীতিটা দেখছি, শিখছি। এই হয়তো কোনো পোস্ট পরিশনে যাওয়ার সৌভাগ্য হয় না, এখানে বাবা ছিলেন। এই তো জাতীয়তাবাদী আপনারা জানেন যে জিয়া রহমান আদর্শের ছিলেন। আমি সে আদর্শই বাউফল বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। জি 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 জি, সেভাবেই। কিন্তু আপনারা জানেন যে আমার বাবা মৃত্যুর পরে আমি এবার নির্বাচনে আমি সে দলের সাথে থাকতে পারিনি। তারপরে সেই বিষয়টা আমরা আসবো। আচ্ছা, সেই বিষয়টা আমরা আসবো, আপনার কাছে জানতে চাবো। জি, যেটা আপনি বলেছেন সেই বিষয়ের জায়গা থেকে আমরা ধরি। আসলে এই যে গত নির্বাচন গেল, 2025 জাতীয় নির্বাচন ছিল, আপনি বিএনপির পরিবার থেকে উঠে আসা ত্যাগী রাজনীতি করেছেন বাউফলে, সবাই জানে, জায়েদ ভাইয়ের এক নামে সবাই চিনে। সেই জায়গা থেকে এরকম একটা দল ছেড়ে কেন জামাতে যোগদান করলেন? এটা আরো মানুষের ভাবনা যে আসলে জায়েদ ভাই এরকম একজন রাজনীতিবিদ, বিএনপির একজন সম্মানী লোক, সে কেন জামাতে যোগদান করবো? আচ্ছা, খুব সুন্দর একটা মূল্যবান প্রশ্ন করছেন। এই কথাটা আমি বলার জন্য বেকুল ছিলাম। অবশ্যই আপনার প্ল্যাটফর্মে এসে খোলাভাবে বলতে পারবো। আসলে আমার বাবা এবং আমি বাউফলে, আপনারা জানেন, যখন প্রেসিডেন্ট শহীদ জিয়া আসছিল বাউফলে, তখন আমি অনেক ছোট।
আমি তার কোলে চড়ার সৌভাগ্য হয়েছে, তারপরে মৃত্যুছে। তো সেটা না, বরং আস্তে 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 রাজনীতিটা কিরকম যেন আপনার নষ্ট হয়ে গেছে আমি মনে করি আর কি। এর বিশেষ কারণ আছে, কারণ যে খালেদা জিয়া অনেকটা জেলে ছিলেন। আপনারা জানেন যে আমি অনেক মামলা বাউফলের ষষ্ঠমন্ত্রী আসছিল, সীমা আমার 1 নম্বর আসামি আমি, বাউফলের ষষ্ঠমন্ত্রী। আরো অনেক মামলা আমার আছে, আমি অনেক অ্যারেস্ট হয়েছে গেছি। তো সেখানে একটা সময় খুব প্রত্যাশা ছিল যে তারেক রহমান বাউফলে বাংলাদেশে যখন আসবে সে অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদম মূল শিখর থেকে সে তার প্রার্থী যাচাই করবে, গ্রাম অঞ্চল থেকে। এরকম একটা স্বচ্ছ লোককে যেহেতু খালেদা জিয়া তিনি স্বচ্ছতা রাজনীতি করতেন, তারেক আপনার প্রেসিডেন্ট জিয়া রহমান করতে নেই। তো সেখানে বাউফলের বিএনপির সময় উনি বাউফলের এমপি ছিলেন জনসংযোগ দল। তো আমি একটা কথা বলি যে বিএনপির সময় আওয়ামী লীগের লোক দ্বারা বিএনপি ক্ষতিগ্রস্ত হবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওনার দ্বারা বিএনপি লোকজন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা আমি খুব কাছ থেকে দেখছি। সাবেক এমপি শহীদুর রহমান আপনার দ্বারা এটা আমি মেনে নিতে পারিনি। তারপর যখন দেখবেন আপনি সারা বাংলাদেশে যখন পোস্ট পজিশনে বিএনপির ভিতরে খুন, মারামারি, হামলা এরকম হয়েছে, তখন আমাদের কেন্দ্রীয় সম্পাদক তথ্য সম্পাদক মনির ভাই রাজনীতিতে বাউফলে ছিলেন, সহদপ্তর হ্যাঁ ছিলেন। তো তারা আমি ছিলাম সদর ইউনিয়নের সেক্রেটারি হিসেবে। আমাকে আমি যে পর পোস্ট এখানেই নিলাম আমার বাবা মৃত্যুর পরে আর কি, আমার বাবা নিয়ে নেই। তো সেখানে আপনার তখন আমি কিন্তু এই দলের পোস্ট নিয়ে আমি একটা মেসেজ দিছিলাম যে আমি অব্যাহতি দিচ্ছিলাম দলের এই পোস্ট থেকে সদর ইউনিয়নে, যেখানে পোস্ট নিয়ে মানুষ কোপাকুপি মারামারি একজনকে একজন করে, তখন আমি পোস্ট ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, অব্যাহতি দিচ্ছি যে আমি দলের কর্মী। কিন্তু এরা দুর্ভাগ্য যে বাউফলের বিএনপি নীতি নির্ধারক এটা বুঝতে পারে নাই তখন আমার এই কথাটা, মেসেজটা। আপনি দল থেকে প্রত্যাহার করছেন, কিন্তু আপনি তো রাজনীতি থেকে বের হয়ে যান। রাজনীতি থেকে আমি বের হয়ে যাইনি, আমি তো বিএনপির রাজনীতি থেকে আমি বের হয়ে গেছি। এটা কারণ জাতীয় সংসদ নির্বাচন আমি আপাটা ক্লিয়ার, আমি কিন্তু জামাতে যোগদান না। আমি বলছি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সমস্ত ভালো কাজে থাকবো আমি। এবং আমি আক্ষেপ করে শুনছি, মনে হয় আমি একটা ভিডিও করছিলাম যে আপনি সবাইকে দিলেন, আমি আমাকে দিলেন এটা ধানের দিটা, এইটা শুনছেন কথাটা। আমি খুব আবেগ নিয়ে কথাটা বলছি। এই তো এই দিক থেকে আর বাউফল একটা শিক্ষিত জনপদ, আমি নতুন একটা নেতৃত্ব এবং নতুন একটা ধারা এটাকে আমি কল্পনা করছি আমার থেকে, কারণ আমার বড় পরবর্তী প্রজন্ম দেখি কি হয় একটা মানুষকে এই জন্য অসল করা। একটা দলকে ভালোবেসে আপনি অনেকদিন রাজনীতি করার পর সেই দলটাকে ছেড়ে যাওয়া, আপনার অনুভূতিটা কেমন ছিল? যে আসলে এই দলটা থেকে আমি বের হয়ে যাবো। কষ্টের ছিল, কষ্টের ছিল। এটা আমার অস্তিত্বের সাথে দল, আমার বাবা আমার সত্তার সাথে এটা ছিল। সবশেষে যখন আপনি জামাতে যোগদান করলেন বা জামাতের প্রার্থীরা আপনি সাপোর্ট করলেন, এই সময়টা ওই সময়টায় তখন আপনার মানে ওই জায়গাটা আপনি কেমন সাপোর্ট পেয়েছিলেন জামাতের পক্ষ থেকে? হ্যাঁ, না আমি তো আসলে মানে একদম মন প্রাণ থেকেই কাজ করছি আমি জামাতের, ওই যে মাসুদ ভাইয়ের পক্ষে কাজ করছি। কারণ এখানে কারণ ছিল, উনি বিগত দিনে উনি বলেন যে খালেদা জিয়া সে অনেক সময় দিছে রাজনৈতিকভাবে আমাদের সাথে চড়ছিল বিএনপির সাথে। বাউফলের 17 বছর নেতা কর্মীদের অনেক সেই করছিল কি, মানে আমাদের যোগাযোগ ছিল। তো সেই হিসেবে তো তার একটা ছিল কি বলে প্রাপ্তি ছিল, তো এটা দেনা পাওনার একটা হিসাব আছে। আমি হিসাবটা একটু জামাতে যান না, ব্যক্তি হিসেবে গেছে। আমি ব্যক্তি মাসুদ মিয়ার ফর আমি বিএনপি করবো না, বিএনপিতে যাবো না, সেটা বড় কথা না। রাজনীতি কোনো জামাতের সাথেও থাকবো কিনা জানি না, তারা তো নিতে পারে, নিবে, থাকবে এই। কিন্তু বাট কোনো দলের না গিয়েও রাজনীতি করা যায়, সেটা আমি আমার ইচ্ছা দেখানো যে করা যায়। মূল তো সেবা, রাজনীতি তো সেবা, যে দলের হয়ে আমি তো সেবা করবো, আমি সেখানে দল তো বড় ব্যাপার। এই যখন আমরা দেখছি রাজনীতির মাঠে আপনি জামাত প্রার্থীর সাথে বিভিন্ন প্রচারণা চালিয়েছেন, সেই সময় আসলে কেমন লাগছিল ভিতরে আপনার? আসলে আমি জামাত ছিল মানে একটা খুব ছিল তো ভিতরে, আর একটা চ্যালেঞ্জ ছিল, কারণ বাউফল আপনারাও তো বাউফলে মাসুদ মিয়ার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা ছিল। এই প্রতিকূলতার ভিতরে আল্লাহ রহমতে সেরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনাতে যেতে হয়নি, পড়িনি। এই তো মানুষ নিচ্ছে আর কি, মেসেজটা নিচ্ছে আমাদের। ওকে, ধন্যবাদ জায়েদ ভাই। নির্বাচনে আপনি যে দলকে সমর্থন করেছিলেন অবশেষে জয়লাভ করেছিলেন, তখন আনন্দটা কেমন ছিল? আর আপনি আগের যে দলের সমর্থন করেছিলেন তার পরাজয়ে আপনার অনুভূতিটা বলবেন, জয় এবং পরাজয়ের, মানে দুটোর মাঝখানে আপনি ছিলেন। ছোট সময় থেকে এটা আদর্শ লালন করে যখন আপনার আসছি, তখন তো খারাপ লাগছে। এই দিনটার অপেক্ষাতে ছিলাম রাজনীতিতে করায় যে তারেক রহমান আসবেন, তিনি অন্তত আমাদের অন্তরের কথাটা, আমাদের মেসেজটা আমরা পাবো, যারা আমাদের জন্মগত বা আমরা বিএনপি করি, এরকম অনেক সাফারার আছে ভাইয়া। এই সেখানে তারেক রহমানকে দোষ দেবো না, কারণ তারেক রহমান তিনি আসছেন, তিনি তো তার একটা পারিবারিক হিসাব করতে হবে রাজনীতিতে প্রতিব্রতার।
এই তো আপনার বিতর্কিত ছিল আমার কাছে, তাদের অনেক কর্মকাণ্ড বিতর্কিত ছিল। যেরকম জেলা কমিটির আপনার একটা কথা আমি বলি, জেলা কমিটির সেক্রেটারি তখন আপনার আহ্বায়ক ছিলেন সরি সদস্য ছিলেন চ্যাংশা কুর্তি। আচ্ছা, আপনারা জানেন যে ভোলায় আপনার এই যে আন্দোলনে প্রথম রুডন করে একটা লোক মারা গেছিল ছাত্র দলের, স্বেচ্ছাসেবক দলের। ঠিক দেখেন আপনি, তারপরেই তারপরের দিনকে তারা হুন্ডার বাহন নিয়ে আইসা বাউফলের পার্শ্ববর্তী ইউনিয়ন বলা এটাও পারি বাউফলের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সবুর খান মেবি আছে জাপান ফিরোজের তার মায়ের মৃত্যু বার্ষিকীতে সে এসে জানাজায় হাজির হইল। আমি এটা মানতে পারি কি, এটা কিভাবে সম্ভব? তারপর আমার বাবা মারা গেলেন, তারাও সেভাবে কোনো তাদের মানুষ মারা যাওয়ার পথে সর্ববিত থাকে তাদের। ওভারঅল এরকম এইটা ছিল। আর বিশেষ করে জামাতের জয়লাভের পরে হ্যাঁ আনন্দ তো হয়েছে। তো আমি জামাতের লোকজনকে বলছিলাম যে ভাই আমরা তো আসলে বিজয় অনেক দেখছি, আপনারা দেখেন নাই, আপনারা দেখেন, আপনাদের কাজ করেন বা বলে যেহেতু আপনারা যে কমিটমেন্ট দিচ্ছেন ইনসাফ ন্যায়পরায়ণ মানুষের কাজ করবেন সেটা করেন। যদি না করতে পারেন তাহলে তো হয়তো দেখা গেছে আপনাদের বিপক্ষে আমার অবস্থান নিতে হবে। ইনসাফ ন্যায় কায়েম করার জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি আসলে কতটুকু করতে পেরেছে এ পর্যন্ত? মনে হয় না তেমন একটা তিনি করতে পারতেছে তেমন। তারপর আমরা দেখছি নিজ নির্বাচনের পরে যখন জামাত জয়লাভ করেছেন তারপর থেকে আপনাকে জামাতের সাথে দেখা যাচ্ছে না, সচরাচর দেখা যাচ্ছে না। আমি তো আসলে দলের অভিমানে আসছে না কোনো পোস্ট? তার সাথে আমি বলার আগে বলছিলাম যে ভাই আমি আপনার সাথে চলতে পারবো না নির্বাচনের পরে, কারণ আমি জানি যে মানুষ দেখছি তো রাজনৈতিক নেতা যারা তাদেরকে আমি দেখছি বা ফলের দেখছি, আমি আমার দেখার সৌভাগ্য ছোট সময় থেকে যে হয়, তারপর হওয়ার পরে কি করে। দেখেন আপনি একটা কোরআনে একটা আয়াত বলি, খুব বাস্তব হইল সত্য। মানুষ তোমরা তো মানুষ, ঠিক না? আমাদের কোরআনে আছে যে তোমরা এই যে আমাদের যে পবিত্র গ্রন্থে আপনার আছে কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আগের যারা ছিল যে গ্রন্থগুলা তারা বিভিন্ন যারা খেতাবে ছিল, খেতাবের লোকজন ছিল, সেই আল্লাহ তাআলা বলছেন যে তারা এই আমার কিছু কথা বাদ দিয়া তারা বলছে, কিছু কথা বাদ দিছে, কিছু কথা রাখছে। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করার পরে বলছে যে তুমি কি জানো নবী মুহাম্মদ যে তারা এটা করতো, তুমি এটা করবা না। এখন আসলে ব্যাপারটা ওরকমই। হ্যাঁ, তারা আসলে সমাজের যে কাজগুলো পুরোটা তারা সেটা যারা বলে, আমি দেখছি প্রত্যেকটা লোক নির্বাচনের আগে পরে গিয়ে এটা করে না। তারা শুধু তাদের এবং তাদের দলের এগুলো নিয়ে এটা ব্যস্ত থাকে। আমি জানি না এর কারণটা কি। তো আপনি তো বলতে চাচ্ছেন যে আসলে জামাত এ পর্যন্ত ব্যর্থ বাউফলে? আমি ব্যর্থ কিসের বলবো, কারণ মাসুদ বা জামাতের ক্যান্ডিডেট ছিলেন না, তিনি ছিলেন বাউফল মানুষ, সাধারণ মানুষ প্রত্যাশা ছিলেন। সেখানে তিনি আমি দেখি না এই কারণে সেরকম হইতো তাহলে সে সবাই নিয়ে কাজ করতো। বাউফলে আজকে বিতর্কিত হইতো না, অনেক সমস্যা তো হয়েছে অনেক জায়গায়। কেন হবে? সে তো প্রতিশ্রুতি দেয় নাই। সে বলছে আমি বাউফলের রাজনীতি করি না, জামাত করি না, আমি জামাত করি ঢাকায়। আপনি এটা করবেন না? আপনি তো এটা বললেন নাই তো তখন, আপনি করবেন না কেন? সমস্যা কোথায় আপনার? নির্বাচন আগে আপনি যেরকম ছিলেন আপনি সেই ডক্টর শফিকুল ইসলাম মাসুদকে এখন দেখি না, আমাকে চোখে সে মাসুদকে আমি দেখতে পাইতেছি না। আপনি নির্বাচন আগে যেভাবে দেখেছিলেন? আমি না শুধু আমি যেটা মনে করি আর কি, এটা আমার ব্যক্তিগত মতামত। জি, তাদের একটি অভিযোগ আছে যে আপনি সুবিধার স্বার্থে জামাতে গিয়েছিলেন। এই প্রশ্নটার যদি একটু সঠিক ব্যাখ্যা দিন। সুন্দর কথা বলছেন। আপনার জানতে হবে যে আমি আজকে 17টা বছর আমি কোনো কিছু করার চেষ্টা করিনি একটা কারণে। আপনারা জানেন যে বা বলে আমার শাশু ভাই জুয়েল বাউফল তখন পৌরসভা নির্বাচনে আসছিল স্বতন্ত্র হিসেবে, তখন তিনি আমাদের পারিবারিক ক্যান্ডিডেট ছিলেন। তখন আমাদের আসাম ফিরোজ সংসদ সদস্য তিনি বাউফলে ভোটের বিপক্ষে একটা কথা বলছিলেন যে এই জুয়েলকে যদি মেয়র করা হয় তাহলে বাউফলে আমাদের জন্য কেউ রাস্তাঘাটে মেয়রে পরিষদ দিতে পারবে না। তখন তিনি বিজয়ের পর আমার ভাই বাউফলের মানুষজন আমাদের ভালোবাসায় তাদেরকে বিজয় করছে। তখন আমি একটা কথা বলছিলাম যে আপনি কথা বলছেন, আপনার এই কথাটা আমি রাখার চেষ্টা করব। আজকে 17 বছর তারপরে এই পর্যন্ত আমি আসলে ব্যক্তিগতভাবে আমি কিছু করি না। আমি পুরোপুরি আমি আল্লাহর উপরে সুপর্দ করে দিয়েছি। এবং আমি একটা জিনিস আমার ভিতরে আল্লাহ তাআলা ভিতরে আমি দেখতে পারছি এবং আমি বুঝতে পারছি যে আসলে তিনি তো আসলে চালান। যখন আমি কিছু করিনি তখন আমি চলছি, এখনো চলতেছি। কারণ এইটার উপরে থাকে। আর সুবিধাটাতে বলছেন না, শোনেন, সুবিধা বললে তো আপনারা বাউফলের খোঁজ নিয়ে দেখবেন যে আমার জায়দের একটা ফ্যান ব্যালেন্স নেই, আমার জায়দের কোনো অর্থ নেই, আমার বাবা তো সেরকম কিছু রেখে আমি নিজের তো কিছু করে নেই। আমি খুব সাদামাটা জীবনযাপন করি। আর স্বার্থ তো অবশ্যই এই যে মানুষের স্বার্থের জন্য, আমাদের স্বার্থের জন্যই করছি আমরা, স্বার্থের জন্যই তা না।
এই তো এই স্বার্থ তো এটাই। ব্যক্তির স্বার্থের না, হ্যাঁ, এইটার জন্য বাউফলে যে কিছু একটা হোক, এই জন্যই। সেটাই সবাই চায়। বর্তমানে আপনাকে বিএনপি তো নাই, জামাতেও নাই, আসলে আপনি এখন কোন জায়গা থেকে রাজনীতি করতেছেন না, আমি বর্তমানে? রাজনীতির কোনো দলে গিয়ে করতে হবে সেটা আমি বিশ্বাস করি না ভাই। আমি করি না, কারণ আমার যদি উপকার করার কোনো কিছু করার ইচ্ছেই থাকে আমি করতে পারবো এবং বাউফল করতে পারবো। কারণ যেটা আমি তো সারা বাংলাদেশে গিয়ে বড় কোনো রাজনীতি করবো না এবং ওরকম ইচ্ছা আমার নাই। তো সেখানে আমার করা যায় রাজনীতিতে, যে আপনার রাজনীতি আপনার করলেই যে আপনার করা যাবে তা না। বাবার টাকা দিয়ে করা যায়, নিজের টাকা দিয়ে করা যায়, আর করার ওইটাই চেষ্টা করতেছি। বাকি একটা দলের পরিচয় থাকে, অবশ্যই একটা দলের পরিচয় থাকে। ঠিক আসলে আছে। কিসের কোনো পরিচয় আপনি আবার আসবেন নাকি রাজনীতি? না, মেবি সম্ভবত না, মনে হয় দলের পরিচয় না। আমার নিজের ব্যক্তি, আমার বাবার এবং আমার নিজের পরিচয় দিয়ে দেখি আমি কিছু করতে পারি কিনা, চেষ্টা করবো। যাতে অনেক প্রশ্ন করলাম আপনাকে, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আর কিছু আপনাদের কাছে জানার আছে আমার। আসলে একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে বাউফলের বর্তমান যে পরিস্থিতি, এটার উন্নয়নের ক্ষেত্রে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা? আসলে বাউফলের রাজনীতির বর্তমান পরিস্থিতি একটা ব্যাপার, রাজনীতির উন্নয়ন, রাজনীতির কিছু বাউফলের জন্য করার জন্য একটা ব্যাপার। বাউফলের এই প্রথম পরিস্থিতি, এখানে এজন্য আমাদের সবার সদিচ্ছা থাকতে হবে, আমাদের সবার, যারা আমরা সমাজে থাকি। আসলে মূল ব্যাপারটা কি, আমাদের সবারই বাউফল। আপনাদের যেরকম আমরা দিন শেষে বাড়ি আমাদের বাসায় আমরা যাই, আমাদের পরিবারের কাছে যাই, বেলা শেষে কাজ করে আমরা আমার পরিবারের কাছে যাই, আমার স্ত্রী। তো আমরা যখন প্রতিটা মানুষ যখন বাউফলের বাইরে যায়, তখন কিন্তু সে প্রথম পরিচয়টা বাবার আগে বলে যায় আমি বাউফলের প্রথম পরিচয়টা আমি বাউফলের, আপনি বাউফলের। ফার্স্ট পরিচয়টা বাবার আগে, হ্যাঁ, প্রথম পরিচয় আমার বাউফল। বাবার আগে। তো সেখানে এটা তো আমাদেরই ঘর, আমাদের পরিবার, আমাদের দিন শেষে তো আমাদের এখানেই আমাদের অস্তিত্ব, আমাদের সত্তা, আমাদের পরিস্থিতি, আমাদের সবকিছু এখানে। এক পরিবারে বাবার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, ভাইয়ের সাথে দ্বন্দ্ব থাকতে পারে, সেটা একটা মার্জিন থাকতে পারে, একটা ভালো থাকতে পারে। আর এটাকে আমরা সবার সদিচ্ছা ওইভাবে নিলে, যেমন একটা পরিবারের সুন্দর থাকে, তুমি আমাদের বাউফল সুন্দর থাকবে। আর বাউফল একটা স্বীকৃতি জনপদ, এটা আপনার আমার সবাই পরিচর্যা করা উচিত, সবাই এখানে এটি অন্তত একটু থাকা উচিত, দরদ থাকা উচিত বাউফলের প্রতি। জি, ধন্যবাদ সুন্দর করে উত্তর দেওয়ার জন্য। আর একটি বিষয় আমরা শুনতে পেরেছি যে আপনি ব্যক্তিগতভাবে রাজনীতিতে করতে চান, কোনো বিষয় নিয়ে আপনি বাউফলের রাজনীতিতে আবার কোনো প্রার্থী হিসাবে নির্বাচনের কথা বলতে, নির্বাচনে? আচ্ছা, নির্বাচনের ইচ্ছা নাই, তারপরও যেহেতু আমাদের পরিবারের থেকে ছিল রাজনৈতিক ভাবে বাউফল পৌরসভায়, আমার স্বাস্থ্য ব্যাপার মনে হয় ইব্রাহিম ফারুক ভাই, তিনি আমার ফুয়াত হয়ে যান, তারা আওয়ামী লীগ করছেন এটা, কিন্তু ছিল তো পারিবারিক ভাবে, আমার পারিবারিক ভাবে বাউফলের যেহেতু পৌরসভা, সে পৌরসভা তো এখানে চেষ্টা করার ইচ্ছা আছে আর কি, আল্লাহ যদি কবুল করে, আল্লাহ কবুল করে, আর করার ইচ্ছা আছে যদি আল্লাহ পাক বাঁচাইয়ে রাখে, আর সুস্থ সুন্দর পরিবেশ যদি হয়। কোনো দল থেকে না, আমি কোনো দল থেকে সাপোর্টও যাবো না, কোনো দলের কাছে যাবো না। আমি পৌরসভার মানুষের, পৌরসভা যারা আছেন তাদের ক্যান্ডিডেট হওয়ার চেষ্টা করবো। পৌরসভা কোন পদে নির্বাচন করার? মেয়র পদে নির্বাচন করার আশা আছে। আচ্ছা, ধন্যবাদ, আপনার জন্য শুভকামনা রইল। আরেকটি বিষয়, বাউফলে মাদক নির্মূলের যে একটা বিষয়, আসলে সবার মুখে শুনতেছি যে মাদক নির্মূল করবো। আমরা ছোট থেকে বড়, আসলে এই পর্যন্ত কত মাদক নির্মূল হয়েছে, বা কোন উদ্যোগ নিলে এটা নির্মূল করা আসলে প্রথম সম্ভব? মাদক নির্মূল করার সবাই বলে, মাদক কিছু তারা সবাই দেখি বলি মাদক নির্মূল, মাদক নির্মূল। আসলে কি মাদক নির্মূল করাটা এটাই কি একটা সাবজেক্ট, নাকি একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য? আর প্রশ্ন এখানে, সমাজে প্রতিটা ভালো কাজই করতে হবে আমাদের, শুধু মাদক নিয়ম হয় না, নির্মূল না, সবটাই নির্মূল করতে হবে। সবটাকে না বলতে হবে, শুধু মাদককে না বলবো কেন? সকল খারাপ কাজকে আমাদের না বলতে হবে, স্পেসিফিক কেন? আমার প্রশ্নটা ওখানে, আমি কিন্তু ওটাই বলছি স্পেসিফিক। কোনো কিছু আছে আপনি দেখেন তো, একটা ব্যায়ামাগারের জন্য আমি অনেকবার বলছিলাম, একটা পাঠাগার, সেটা এই অবস্থা, বেহাল পড়ে রয়েছে। কি করবে বলেন? মানুষের তো ভিতরে একটা আবেগ থাকলে, সে আবেগটা দেখায় গিয়া কি করতে হবে, থাকতে হবে নাকি? আছে সেটা আমরা দেখছি না। আপনি ধরিয়ে নিলেন মাদক নিয়ে গেলে এই 5,000 টাকা, আরে ভাই 5,000 টাকা দিতেছেন, আপনি 5,000 টাকা আপনি গরিবের দেন না, অথবা একটা মাদক বলেন যে বাবা তো এই টাকা দিয়ে সাহায্য করতেছি, কিছু তো কর, কি সমস্যাটা কোথায়? চাকরি পায় না অনেকে, বিবাহের সমস্যা হইতে পারে, স্ত্রী, আর কিন্তু এভাবেই হইতে হয় নাকি? মাদক নির্মূল করবে না, মাদক কেন? শুধু মাদক নির্মূল করে নির্মূল না তো, মাদক নির্মূল কোনো জিনিসই নির্মূল হবে না।
কোনো জিনিস নির্মূল হয় না, এটাকে এই করা যায়, হ্যাঁ এটা কমানো যায়, অথবা এটাকে ভালো কিভাবে করা যায়, এটা থেকে কিভাবে ফিরে আনা যায়, এইটা প্রতিটা তো অভ্যাস নাকি, মিথ্যা করা, ঘুষ খাওয়া, এগুলো তো অভ্যাস কিন্তু প্রতিটা মানুষের, প্রতিটাই কিন্তু এটা প্রতিটাই নেশা। এই যে মদে যত অক্ষর আছে, আমি মনে করি একদিন বলছি মদে যত অক্ষর আছে সবই তো আছে না, মানুষ করে না। আপনি মাদককে না বলবেন কেন, মানে এর অর্থ কি? আপনি তাহলে মাদককে না বলবেন, কিন্তু মামলা বাজ করে, অনেকে মদ খায়, অনেকে টাকার পিছিয়ে দৌড়াইতেছে, অনেকে সম্পদ নষ্ট করতেছে, বাইরে যদি বাইরের সম্পদ মেরে খেতেছে, অবিচার করতেছে, আপনারা যদি না বলতে পারেন না, যে সবটা তো বলেন না, দুর্নীতি সব জায়গায় আছে, তারপর মাদকের প্রচলনটা ইদানিং খুব বেশি, এই জন্য হয়তো মাদকের এটা 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 আমি আমি শোনেন সবটাই আছে। আপনি দেখেন তো, আপনার নাই কোথায়, আপনার দুর্নীতি, ঘুষ, এগুলো কি থেমে রয়েছে? আই ব্যয় যুদ্ধ থেমে রয়েছে? হ্যাঁ, জায়গা জমি সম্পত্তি কি বা একজন মাইরা খাইতেছে কি কমে রয়েছে? যখন যা মন চাইতেছে আপনার শেষে ঠকাই রেখেছে। এই জন্য বললাম না, আপনি আপনার সাথে শুধু ব্যবহার করবেন তা তো হবে না। আপনি যদি রাজনীতি করেন, আমি মনে করি ব্যক্তিগত আমি মানুষ, তো রাজনীতি করতে হবে মানুষ, আর এগুলো তো মানুষের জন্য, গরু ছাগলের জন্য তো এগুলো না কোন প্রাণী। তাহলে আমি শুধু ওটাও কেন, আপনি মাদকটা বন্ধ করলেন, আর এগুলো সব চলবে? এর চেয়ে মাদক তো আরো অনেক ভয়াবহ জিনিস আছে, আছে না? অবশ্যই আছে, আরো আছে। সবটাই করতে হবে, আমরা সবটাকেই না বলি, কোনোটাই ভালো না। আর এই অভ্যাস থেকে আমরা আমাদের নিজের দিক থেকে পরিবর্তন আসতে হবে, আর যদি আমাদের সদিচ্ছা থাকতে হবে সবার, শুধু স্পেসিফিক একটা জিনিসের ভিতরে থাকে এটা হবে, আমি এটা মনে করি আমার সবার মিলেমিশে কাজ করতে হবে, একজনের পক্ষে তো সম্ভব না। নেতৃত্ব দেন বাউফলে কোনো এক পদে থেকে, কোন এক পর্যায় থেকে, আপনি প্রথম বাউফলের উন্নয়ন কি করার ইচ্ছা আছে আপনার? এটা একটা কঠিন ব্যাপার, একটা বিশাল বোঝা। আসলে খুব ভালো কাজ করার পরও এই বর্তমান সময়ে সমালোচনা থাকে এই নিয়ে। তবে যাই করার চেষ্টা, সেটা বাউফলের মানুষের স্বার্থে যতটুকু পারি, সবাইকে নিয়ে আসলে অনেকে বলে এই ভালোটাই কিছু করার, নাহলে আমি আল্লাহকে বলি, আমি সবসময় এটা দিই ভাই, দেখেন ক্লিয়ার এটা, আমি সবসময় আমি জানি না আমি কি আমি আল্লাহকে বলি, আল্লাহ আমাকে তুমি এমন টাকা দিও না যে টাকা পাইলে আমি নষ্ট হয়ে যাবো, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো, আমার এই টাকা দরকার নেই। আমি অনেক ক্ষমতাও চাই না, যে ক্ষমতা পেলে আমি নষ্ট হয়ে যাবো। আপনারা জানেন যে আমার বাবা রাজনীতি করতো, তিনি একদম প্রভাবশালী লোক ছিলেন, আমার ভাই বাবু নিয়েছিলেন, আমি রাজনীতি ক্ষমতাটা আসলে, আমি ক্ষমতার ব্যাপার খুব কৃপণ, ক্ষমতার ব্যাপার খুব কৃপণ, আমি জানি না। তবে এই জন্য হয়তো আল্লাহ তাআলা ভালোবাসা তো পেয়েছি মানুষের কাছ থেকে। জি জায়েদ ভাই, আপনার জন্য আগামী নির্বাচনে শুভকামনা রইল। আমাদের অনুষ্ঠানে আসার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান সম্পর্কে, বাউফলের সাধারণ মানুষের সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে আমাদের দর্শককে বলতে পারেন। ধন্যবাদ, আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। বাউফলের বেলা শেষে আমি একটা কথা বলবো, সেটা আমরা সুন্দরের পূজা করি, আমরা সুন্দরের প্রতি আমরা মনোনিবেশ করি। ভুল থাকবে, আসলে আমরা ভুলের উঠতে না, আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছেন এইভাবে। আর একা পক্ষে কোনো জিনিস করাই সম্ভব না, সবার এখানে মিলেমিশে কাজ করা দরকার। আমরা যেভাবে পারি, যেভাবে আমরা ভালোটাই চিন্তা করি, কারণ বাউফলের গায়ে কলঙ্ক লাগলে আমাদের সবার গায়ে কলঙ্ক লাগবে। বাউফলবাসী সবাই যারা এই অনুষ্ঠান দেখতেছেন, আপনারাও সবাই এই অনুষ্ঠানের জন্য সার্বিক সহযোগিতা করবেন। যেহেতু আমাদের বাউফলের একটা অনুষ্ঠান খুব সুন্দর, এর মাধ্যমে আপনারা আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারবেন। সমাজে কোথায় কোনো যদি ঝামেলা থাকে, কোনো সমস্যা থাকে, ত্রুটি থাকে, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আসতে পারেন, দেখবেন। আর শুরুটা এভাবে থেকে সুন্দরভাবেই, শেষটাও সুন্দরভাবেই হবে। আল্লাহর কাছে দোয়া করি বাউফলে যারা চলে গেছেন, আমাদের পূর্বপুরুষ, যাদের বাবা মা নাই, আমাদের যারা ভিতরে আমাদের পূর্বপুরুষ, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করুক। সবকিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখুক। আমাদের পরিবার সবাইকে সবকিছুর পরে আমাদের সবাই যেন আমরা মিলেমিশে সুন্দরভাবে বাউফলকে সুন্দর একটা আদর্শ উপজেলা হিসেবে আসুন, আমরা সবাই মিলে বাউফল তাকে একটা সুন্দর আদর্শভাবে মানুষের কাছে উপস্থাপনা করি, বাইরের কাছে, যেটা নিয়ে আমরা আরো গর্ব করতে পারি, মানে পরবর্তী প্রজন্ম যেন গর্ব করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আল্লাহ সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম।
দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনাদের ভালোবাসায় এ পর্যন্ত আসতে পেরেছি। আমাদের চিন্তা ভাবনা আরও অনেক দূর যেতে চাই, সাথে রাখতে চাই আপনাদেরকেও। আমাদের সাউন্ডে কিছু টেকনোলজি সমস্যা ছিল, সেটার সমাধান করে আমরা পুরোপুরিভাবে সেট আপ করতে পেরেছি আপনাদের দোয়া ও ভালোবাসায়। আমরা আগামী পর্বে আবার হাজির হব নতুন কোনো বিশেষ অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আপনাদের ব্যক্তিগত যদি কোনো মতামত থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনি যদি আসতে চান আমাদের স্টুডিওতে, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনিও বলতে পারেন আপনার মনের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।